আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো পড়লাম। এই স্প্রিং এর এক্সপেরিমেন্টটা বাসায় পড়বা। আমি এমনি 10 মিনিটের মধ্যে পড়তে বলছিলাম। তো বাসায় এটা আরেকবার একটু পড়বা, তাহলে এক্সপেরিমেন্টাল কিভাবে ওরা সেট আপ করে কাজটা করে সেটা তোমার সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে, ঠিক আছে? আদৌ স্যার অনেক কিছুই আছে। আমরা মেইনলি এখন ফোকাস করবো একটু ম্যাথের দিকে। আমরা স্প্রিং দেখলাম যে একটা স্প্রিং এর মধ্যে আমরা যখন লোড অ্যাপ্লাই করি তখন তার একটা এক্সটেনশন হয়। এবং লিমিট অফ প্রপোর্শনালিটি, অর্থাৎ একটা সার্টেন আপ টু এ সার্টেন লিমিট ইউ উইল গেট এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন লোড অ্যান্ড এক্সটেনশন, রাইট? সো এই যে লিনিয়ার রিলেশনশিপটা আমরা পাই আপ টু এ up to a certain load or up to a certain proportionality point, this is actually related to হুকস ল, রাইট? এখন আমরা একটু হুকস ল পড়বো। এই হুকস লটার সাথে রিলেটেড এই ব্যাপারটা। এবং আমরা হুকস লটা পড়ার পর আমরা মেইনলি হচ্ছে যে তোমার ডিল করব হচ্ছে ইয়ে নিয়ে। হুকস লটা পড়ার পরই আমরা হচ্ছে যে মেইনলি তোমার ডিল করব হচ্ছে যেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্টের সাথে একটা সূত্র আছে ফর্মুলা এক্সটেনশনের, লিনিয়ার যে রিলেশনশিপ। যেহেতু লিনিয়ার রিলেশনশিপ, দ্যাটস ইউ উইল গেট এ লিনিয়ার ইকুয়েশন। সো আমরা সেই লিনিয়ার ইকুয়েশনটা দেখবো এফ ইকুয়াল টু কে এক্স, এন্ড দেন সেটা কে হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট, সেই স্প্রিং কনস্ট্যান্টটা কি সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। দেন তারপর হচ্ছে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো, ঠিক আছে? ম্যাথ প্রবলেম সলভ করার পর আসলে এই হুক স্প্রিং এ আরো কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখবো আমরা। রবার্ট হুকের যে ডায়াগ্রাম স্প্রিং, এটা নিয়ে আমরা একটু দেখবো। এবং এটা একটা খুব মজার একটা স্টোরি আছে, যে হুক যেটা ডিসকভার করছিল, স্টোরিটা তোমাদের বইতে আমি দেখতেছি। যাই হোক, এটা নিয়ে একটু আমরা আরো এমনি একটা এমনি একটা ডিসকাশন করবো আর কি। দেন তারপর এখানে কিছু ম্যাথ প্রবলেম আছে, এগুলো তোমার হোমওয়ার্ক থাকবে। দেন আজকের পড়াটা এখানেই শেষ হয়ে যাবে। আবার হোমওয়ার্কটা একটু উপরে একটু দেখা যাবে। 5.3 থেকে ওই যে হোমওয়ার্ক এখনো 5.3 এর হোমওয়ার্ক দিই নাই, কোশ্চেন। এখনো টেনশন করার কারণে এখনো হোমওয়ার্ক দিই নাই। যখন ক্লাস শেষ হবে আমি আচ্ছা আগে বলে বললাম দিব। তো। আচ্ছা, আর আচ্ছা এই প্রেসার থেকে আমরা কালকে পড়বো। কালকে আমি প্রেসারটা শুরু করে হয়তো বা কালকে আমি প্রেসারটা তোমাকে শেষ করে দিব। দেন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? শেষ হয়ে গেলে আমরা হয়তো এই এক্সারসাইজ এর প্রবলেম গুলো একটু সলভ করবো, করে তারপর চ্যাপ্টারটা আমরা ক্লোজ করি। চ্যাপ্টারটা খুবই সহজ, আর চাইলে আজকে শেষ করতে পারতাম, কিন্তু মনে হলো থাক, প্রেসারটা আমরা কালকে পড়ি। একদিনে তো প্রেসার দেওয়ার দরকার, কি বলো? আচ্ছা, তো আমরা একটু একটু আসি। তো তাহলে আমরা এটা হুকস লটাতে লাগা আমরা একটু বুঝি। হুকস লটা দেখো এখানে লেখা আছে, the extension of a spring is proportional to the load applied to it, provided that the limit of proportionality is not exceeded। অর্থাৎ হচ্ছে তুমি ততক্ষণ পর্যন্তই একটা লিনিয়ার রিলেশনশিপ পাবা এক্সটেনশন অফ এ স্প্রিং অ্যান্ড between the extension of a spring and load applied load up to a limit of proportionality point, right? If you exceed the limit of proportionality point, then you will not get any linear relationship, right? So আমাদের এই হুকস লটা তাহলে অ্যাপ্লিকেবল কোন পার্টের জন্য বলো তো? অনলি লিমিট অফ প্রপোর্শনালিটি পয়েন্টের আগ পর্যন্ত, অর্থাৎ একটা সার্টিন রেঞ্জের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল। এর বাইরে কিন্তু ও অ্যাপ্লিকেবল না। সো এটাকে আমরা বলি হুকস ল। এর মধ্যেই বিহেভিয়ার স্প্রিংটা কিরকম হবে, ফর্মুলা আমাদেরকে যেটা বলে, ফর্মুলা বলা হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। এফ তো আমরা জানি অ্যাপ্লাইড ফোর্স, এক্স তো হচ্ছে আমাদের এক্সটেনশন। হোয়াট ইজ কে অ্যাকচুয়ালি? কে ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং, রাইট? এক্স হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্প্রিং স্প্রিং। কনস্ট্যান্ট মানে? স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা আসলে আমরা সাধারণত বলে থাকি এইভাবে, যে এটাকে স্টিফনেসও বলা হয়। অর্থাৎ এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে একটা মেজারমেন্ট একটা স্প্রিং এর জন্য, অর্থাৎ একটা সার্টেইন একটা তোমার হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অথবা সার্টেইন জিওমেট্রিক্যাল সাইজের একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা ফিক্স থাকে। ধরো আমি আমার একটা স্প্রিং নিয়ে কাজ করতেছি, যেটা ধরো আয়রন দিয়ে তৈরি। তাহলে এটা যেহেতু আয়রন দিয়ে তৈরি, সো প্লাস হচ্ছে এটা হয়তো বা শেপটা একটা সার্টেন জিওমেট্রিক্যাল শেপ। সো তার ধরো স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 20। ইউনিটটা আমি এখন বলতে চাচ্ছি নিউটন পার মিটার। সো কেন নিউটন পার মিটার ইউনিটটাকে বললাম? কারণ তুমি এখান থেকে দেখো এফ ইকুয়াল টু কে এক্স, দেন ইউ ক্যান সে এক্স ইকুয়ালস টু এফ বাই কে। এফ বাই কে, সো এফ হচ্ছে বেসিক্যালি তোমার নিউটন, আর এফ বাই এক্স, সরি, কে হচ্ছে এফ বাই এক্স, এক্স হচ্ছে তোমার মিটার। দ্যাটস ওয়াই ইউ ক্যান সে নিউটন পার মিটার। সো এই কারণে ধরো তুমি যে স্প্রিংটা কেন কাজ করতেছো তার কে এর ভ্যালুটা তোমাকে দেওয়া থাকবে, অথবা এটা মেজারমেন্টও করা যায়, টেকনিক আছে কিছু যে তোমাদের ক্লাসে নাই। সো সেইটা আমরা ইউজ করবো ম্যাথ করার ক্ষেত্রে। অর্থাৎ তুমি আরেকভাবে সেটা বলতে পারো, যে তুমি যে গ্রাফটা পাইছিলা দেখো, এই লিনিয়ার প্রপোর্শনালিটি পর্যন্ত, এই বরাবর ছিল তোমার এফ, আর এই বরাবর ছিল হচ্ছে তোমার এক্স। তাহলে এইটার তুমি যদি স্লোপ চিন্তা করো, তাহলে হবে কত? এফ বাই এক্স। এই স্লোপটাই হচ্ছে তোমার কে, এই স্লোপটাই কি তোমার কে।
তার মানে ধরো তোমাকে আমি একটা স্প্রিং দিলাম, যে স্প্রিংটার ভ্যালু ধরো ধরো তুমি জানো না। যেহেতু তুমি স্প্রিংটার ভ্যালু তুমি জানো না, তাহলে তুমি কি করতে পারবা বলো তো? তুমি কিন্তু ওই এক্সপেরিমেন্টটা করতে পারবা যে আমি এক একটা লোড বসাচ্ছি কতটুকু করে এক্স পাচ্ছি, এক একটা লোড বসাচ্ছি কতটুকু করে এক্স পাচ্ছি। দেন তুমি যখন লিমিট অফ প্রপোর্শনালিটি পয়েন্টটা ডিটেক্ট করে ফেলবা, তখন কিন্তু তুমি এই পয়েন্টের স্লোপ বের করতে পারবা, পারবা না? ওই যে ধরো তুমি একটা পয়েন্ট জানো, ধরো এই পয়েন্ট লিমিট অফ প্রপোর্শনালিটি এখানে তুমি জানো y1 x1, আর ধরো এটা তো 0 0, তাহলে এখান থেকে স্লোপ বের করা যাবে? স্লোপ বের করা যাবে, কারণ y1 - 0, x1 - 0। তাহলে এটা করলে কি স্লোপ পেয়ে যাবো না? এই স্লোপের ভ্যালুটাই কি হবে, কে। তার মানে তুমি কি কিন্তু যে আগের এক্সপেরিমেন্ট আমরা বুঝাইছি, ওই এক্সপেরিমেন্ট দিয়ে কিন্তু তুমি একটা স্প্রিং এর স্লোপ বের করে ফেলতে পারো, এবং সেই স্লোপটাই হবে স্প্রিং এর কনস্ট্যান্ট, হুইচ ইজ অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফর এ সার্টেন স্পেসিফিক spring for a certain specific geometrical properties, and for obviously for a certain materials, certain materials of the So spring. spring constant varies between materials. Yes, it actually depends on the material, and it also depends on the geometry, or it also depends on the shape. পুরোপুরি এটা হচ্ছে রিলেটেড টু দ্য স্প্রিং। কোনো কোশ্চেন আছে কিনা বল। না, সো ফার নাই, এই পার্টটা ওকে, ভালো ভালো। তাহলে আমাদের এই পোর্শনটা শেষ। বাকি কাজ খুব সহজ। ম্যাথ। আচ্ছা, ম্যাথ গুলো এত সিম্পল, আমি বুঝাবো কি বুঝতেছি না। তাও তাও আমরা একটু শুরু করি। প্রথমে স্প্রিং কনস্ট্যান্টে কে ভাই তোমাকে দেওয়া এটা আছে। পারবো, তুমি এটা কি, আগে করেছিলাম। আচ্ছা এগুলা কি নিশাত তোমাকে পড়াইছিল? নিশাত স্প্রিং আমাকে, হ্যাঁ, এটা পরের চ্যাপ্টার গুলাতে ভাইয়া পড়েছিল। আচ্ছা ও আসলে আমাকে বলছিল, এনার্জি, আমি জানি না ও ইলাস্টিক কতদূর। এনার্জি। আচ্ছা আমি জানি না ও কতটুকু পড়াইছে। আমি তো তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াতে চাচ্ছি। তো যদি এগুলো আগে নিশাত পড়ায় তাহলে একটু ভালো বোঝার কথা আমার মনে হয় আর কি, ঠিক আছে? তো দেখা যাক তোমার হ্যাঁ, বই টোটাল, আমি কি পুরো বইটাই পড়াবো তোমাকে? টোটালি আপ টু ইউ। আর তুমি এমনিও যদি আচ্ছা নেটে কনসেপ্টটা মনে হয়, পড়ানোর পর বলে দাও যে বই পড়তেন, নেটে মনে হয় একটু প্রবলেম, আমি তোমার কথা শুনতে পারিনি একটু। তুমি পজ হয়ে গেছিল আমার সাইড থেকে, নেটে একটু প্রবলেম আছে। গুলোও পড়াতে পারো। আর আর এমনি বলে দিলে আমি বইটা এখন থেকে পড়ে রাখবো, ইউ ক্যান ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তোমার মাঝে কথা শুনতে পারি নাই, আমার নেটে একটু প্রবলেম ছিল। মানে তুমি যেটা বলছো আমি তোমাকে ফুল বইটাই পড়াবো, তাই তো? না, আমি বলেছি হ্যাঁ, মানে টোটালি আপ টু ইউ, তোমার যেটা ইজি হয় সেটা দিয়ে আচ্ছা আচ্ছা, দিলে। তো আমি আসলে সিএল ওয়াইজ পড়াচ্ছি, তো তো সিএল ওয়াইজ আমি তোমাকে কিন্তু পুরো বইটা শেষ করে দিতে পারবো। ধরো এই বছরটা তো তোমাকে আমি পড়াবো অন্তত। তো এই বছরে আমাদের আরো কিন্তু 6 মাস হুম আছে হুম মনে হুম হয়, নাকি না 6 মাস না, আরো মনে হয় 5 মাস আছে। তো মানে আহ, যদি বেঁচে থাকি বা কোনো প্রবলেম না হয় তাহলে তো মানে এই, আমি জানি না, মানে এই বই এই বছরে শেষ হয়ে যাওয়ার কথা। তোমার পরীক্ষা তো আগামী বছর কবে, এপ্রিলে? মে জুন সেশনে। মে জুন সেশনে, আচ্ছা তাহলে ভালোই দেরি আছে। তো আমার মনে হয় যে আর কি এর মধ্যে আমরা আসলে এটা শেষ করে ফেলবো। এখানে তোমার অনেক চ্যাপ্টারই আছে, অবশ্য বইটা ভালোই বড়, মানে টাইম লাগবে আসলে। তো সমস্যা নাই, আমরা দেখি। তো নিশাত আগে পড়াইলে তো খুবই ভালো। তুমি চাইলে কিছু টপিক স্কিপ করতে পারো আমার কাছ থেকে যদি বলো। আর এমনিতে আমি আমার সিএল ওয়াইজ পড়ে যাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা যদি তুমি মনে করো যে না, কিছু টপিক আমি খুবই ভালো পারি বুঝি, যেগুলো আসলে আমার আপনার আমাকে আবার পড়ানোর দরকার নাই, তাহলে আমাকে বইলেও ওটা আমি স্কিপ করে দেবো। যাক, এই ম্যাথ তুমি পারো বলছো যে আমি আর পড়ালাম না। হাউ রাবার বিহেভস, এগুলো তুমি পড়বা বাসায়। হু ক্যান ওয়ার্ক, হু ক্যান স্প্রিংস, এই ধরনের যে এগুলো ডেসক্রিপটিভ কথাবার্তা, এগুলো তুমি একটু পড়বা। আমি একটু এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, আজকে আসলে শেষ করব। এই যে রবার্ট হুক, মানে এটা এটা আমাদের পড়া আউট অফ কনটেক্সট। আউট অফ কনটেক্সট বলা ঠিক না, কারণ আমরা তো রবার্ট হুকের ফর্মুলাটাই পড়ছি। তো এটা আসলে ওর লাইফ স্টাইল থেকে, গল্প থেকে নেওয়া আর কি। তো রবার্ট হুকের একটা একটা খুব মজার একটা বৈশিষ্ট্য ছিল, যে ও আসলে কোনো কিছু যখন, এটা অবশ্য ওর মতো, ও তখনকার দিনে অনেক সায়েন্টিস্টদেরই ছিল, যে তোমার ওরা যখন কোনো একটা নতুন ইনভেনশন করতো, ওরা হচ্ছে ওটা সিক্রেটলি সিক্রেট রাখার চেষ্টা করতো, যাতে করে অন্য কেউ এটা ক্লেম করে না ফেলতে পারে। সো নভেলিটির একটা ব্যাপার আর কি। সো প্যাটার্ন টাইপ অনেকটা। তো ওরা যেটা করতো, ওরা হচ্ছে তোমার জিনিসগুলা
কেউ সিক্রেট ওয়ার্ড দিয়ে লিখতো, মানে ধরো আছে না অনেক সময় নেমোনিক অন্য কিছু ইউজ করতো। তো রবার্ট হুকের ব্যাপারটা এরকম ছিল, ও এমন ভাবে লিখতো যে বোঝা হইতো না যে অ্যাকচুয়াল জিনিসটা কি। রবার্ট হুড সিক্রেট ইউজ করছে, এটা নিয়ে এখানে বলা আছে দেখো, ফর সায়েন্টিস্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু পাবলিশ রেজাল্টস সো দ্যাট আদার সায়েন্টিস্ট ক্যান মেক ইউজ অফ দেম। So Hooke was very secretive about some of his findings because he did not want other people to use them in their own inventions. So মানে সাধারণত আসলে আমাদের পাবলিকেশন, আমরা পাবলিকেশন বা আমরা যারা মানে যারা ধরো রিসার্চ করে সায়েন্টিস্ট, আসলে ওদের এগুলা কিন্তু অনেক বড় মাপের। ওরা কিন্তু আবিষ্কার করতো, জিনিসটা বুঝো। মানে এখন তো আসলে অনেকে রিসার্চ করে, যেমন আমরা আসলে রিসার্চ করার ট্রাই করি, বা স্যাররাও রিসার্চ করে হোয়াট এভার, কিন্তু মানে আমরা কিন্তু অনেক লো ক্যাটাগরি রিসার্চ করি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে মানে সায়েন্টিস্টরা যেমন আইনস্টাইন, আবার আমাদের আহ, সত্যেন্দ্রনাথ বোস, এরা কিন্তু খুব মানে একদম নতুন, একদম কমপ্লিটলি নোভেল বলতে পারো যে খুবই রেভলিউশনারি তারা রিসার্চ করতো, বা একটা রেভলিউশনারি তারা একটা ডিসকভারি করতো। সো রবার্ট হুক ছিল ওরকম, এবং এই ক্ষেত্রে সায়েন্টিস্টদের একটা ব্যাপার থাকতো যে তারা সাধারণত এগুলো পাবলিশ করতো তাদের রেজাল্ট গুলা, যাতে করে অন্য সায়েন্টিস্টরা এটা ব্যবহার করতে পারে। এবং এটাই কিন্তু রিসার্চের মেইন পারপাস। ধরো কেউ যদি এখন, ধরো আইনস্টাইন যদি কি করতো, থিওরি অফ রিলেটিভিটি ডিসকভার করে ও হচ্ছে এটা পাবলিশ করলো না কোথাও, কেউ জানলো না, তাহলে লাভ আছে বলো? কেউ এটা ইউজ করতে পারবে ফার্দার? কেউ তো জানলোই না জিনিসটা। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এরকম। হ্যাঁ, তো বুঝতে দেখা গেছে পারছি। যে মানে এটা একটা কমন বৈশিষ্ট্য ছিল যে সাধু ভাস্কর পাবলিশ করা, কারণ পাবলিশ না করলে তো ব্যাপারটা কেউ জানতে পারবে না। আর রিসার্চ বা নলেজের বিষয়টা কিন্তু, মানে এটা আমি পার্সোনালি খুব বিলিভ করি যে নলেজ ইজ ফ্রি, নলেজকে ফ্রি রাখা উচিত। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি নলেজকে ফ্রি না রাখো, ধরো মানে এই হাসি এগুলো বলতে গেলে আসলে অনেক কিছু চলে আসে। যেমন আমি যতটুকু দেখি যে বড় হলে দেখবা যে তোমার ধরো রিসার্চ পেপার গুলা তুমি পড়তে পারতেছো না, এগুলো পড়ার জন্য তোমাকে পেইড সাবস্ক্রিপশন লাগবে। মানে হয়তো হয়তো তোমার টাকা দিয়ে ও, কিনে পড়তে হবে, অথবা তোমাকে সাবস্ক্রিপশন একটা প্রোভাইড করা থাকতে হবে। যেমন বাইরের দেশে আসলে যারা পিএইচডি করতে যায়, আমাদের ফ্রেন্ডরা যাচ্ছে যারা, তো ওদেরকে এক্সেস দেওয়া থাকে, বাট ওই এক্সেস কিন্তু ওরা টাকার বিনিময়ে আসলে পাইছে, এমনি এমনি এক্সেস পায় না, যে হোয়াট এভার। বাট আরে আমার লজিকটা হচ্ছে কেন হোয়াই, মানে এরকম কেন হবে? কথা হচ্ছে এটা তো কোনো টাকার বিষয় থাকার কথা না, এটা কমপ্লিটলি ফ্রি হওয়া উচিত। যাক, ওদের একটা লজিক আছে, ওরাও টাকা পয়সা খরচ করে হয়তো, বাবা ওদের লজিকটা আমি ডিনাই করতেছি না। বাট আমার পার্সোনাল পার্সপেক্টিভ ভিউ থেকে বলতেছি যে আসলে এটা ফ্রি হওয়া উচিত। তো এই যে আমরা যে বই পড়ি, হুম, সত্যি কথা টু বি অনেস্ট, সত্যি কথা বলে আমরা যে বইগুলা পড়ি, যেমন তোমাকে যে আমি এই বই পড়াচ্ছি, এই বইটা দেখা গেছে যে আসলে এটা অফিসিয়ালি এভাবে ফ্রি পাবলিক করা না, এটা পাইরেসি করা। হুম, এটাই হওয়ার কথা, পাইরেসি করা বই, বা আমাদের ভার্সিটি বেশিরভাগ বই থাকতো পাইরেসি করা। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা পাইরেসি করা বই ইউজ করছি, পাইরেসি করা বই পড়তেছি। এখন বলতে পারো যে মানে বই পাইরেসি করা তো একটা অপরাধ। হ্যাঁ, অপরাধ ওই সেন্সে যে হ্যাঁ, যেহেতু রাইটার এটা কষ্ট করে লিখছে, তার একটা রাইটস আছে এখানে, তো সে বইটা বিক্রি করলে ওখান থেকে রয়্যালিটি পাওয়ার কথা। তো সব মিলে ওই দিক থেকে এটা ইলিগাল। হ্যাঁ, এভাবে আসলে পাইরেসি করে নীলক্ষেতে বই বেচতেছে। তো এই নীলক্ষেতে যে বই বেচা হচ্ছে তোমার প্রিন্ট করে, ওইটার রয়্যালিটি তো আর রাইটাররা পাচ্ছে না। সো সে যে কষ্ট করে বইটা লিখছে সে তো টাকাটা পাচ্ছে না। হ্যাঁ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে অবভিয়াসলি কারেক্ট, আমি এটা ডিনাই করতেছি না। বাট আমার একটা পার্সোনাল অপিনিয়ন বা ভিউ হচ্ছে আসলে যে এই ধরনের রিসার্চ আর্টিকেল বা বই, এই জিনিসগুলো আসলে ফ্রি হওয়া উচিত, ফ্রি ফর অল। কারণ ব্যাপারটা কি, এটা যদি এভাবে টাকা দিয়ে কিনতে হয়, হ্যাঁ এটা হয়তোবা যারা অ্যাফোর্ড করতে পারে, লাইক যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন, বা যেই সব দেশে তোমার এসব রিসার্চের পিছনে প্রচুর টাকা ঢালা হয় গভর্নমেন্ট থেকে, বা ওদের টাকা আছে, ওরা পারতেছে, ওরা জিনিসগুলা ওরা অনেক সময় পারে না, মানে এরকম ব্যাপার যে ওরাও পরে পাইরেসি করে নামাইতে হয় আমাদেরকে দিয়ে, যে ঘটনা সেটা ডিফারেন্ট কথা। বাট কথা হচ্ছে পারে ওরা বেশিরভাগ ক্ষেত্রে। So, সেইটা একটা জিনিস। কিন্তু আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে সত্যি কথা পড়ি, ঠিক আছে, মোস্ট অফ দ্য হুম, পাবলিক আমাদের আসলে এটা পসিবল না যে আমরা এইভাবে সবকিছুর আমরা এক্সেস হচ্ছে টাকা দিয়ে কিনবো। পারি না, কোনোটাই পারি না, মানে এগুলো অনেক টাকার ব্যাপার। তো আমরা তাহলে কিভাবে পড়বো? এবং এই সংখ্যাটাই কিন্তু মেজরিটি বেশি। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করো, মানে আমি শুধু বাংলাদেশ পার্সপেক্টিভ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কথা বলতেছি। তো সেই দিক থেকে মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে পাইরেসি করা সাইট গুলো আসলে আসতো না যদি আপনারা সব ফ্রি করে দিতেন। তো সব ফ্রি করলে আবার টাকার একটা এই ব্যাপার চলে আসে। যাক, পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে, বাট আমি মনে করি নলেজ ইজ ফ্রি। সায়েন্টিস্টরা আসলে এই কাজটি অলওয়েজ করে, যে তারা কাজ করে সেটা পাবলিশ করে, দেন ওরা পড়তে পারে, তারা সেটাকে আরো এক্সটেনশন। এখন দেখো যেমন আমি এটা খুবই একটা ইম্পর্টেন্ট যেটা ইয়ে হয়েছিল, যে আইনস্টাইন যখন তার তোমার হচ্ছে যে কোয়ান্টাম থিওরি, তারপর বা আইনস্টাইনের যে স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে, এগুলো বুঝবা না ভালো, তো এইগুলা সে যখন পাবলিশ করছিল, তখন ঢাকা ইউনিভার্সিটির টিচার সত্যেন্দ্রনাথ বস, নাম শুনছো?
নাম শোনার কথা না, বা না শোনার কথা। আমি এটা শুনি। আচ্ছা, ঢাকা ভার্সিটি তো তোমার এস্টাবলিশ হয়েছে 1921-এ। তো ওই সময়কার দিকে তোমার হচ্ছে ঢাকা ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার সত্যেন্দ্রনাথ বোস। তো সে কিন্তু আমার ধারণা তখন মনে হয় পিএইচডিও করে নাই, যাই হোক আমি জানি না তখন পিএইচডি করছে কিনা, বা সে আদৌ আসলে পিএইচডি করছে কিনা, যাই হোক সে স্টুডেন্টকে পড়াচ্ছিল। এটা চিন্তা করো যে মানে বাংলাদেশও এরকম এরকম একটা এরকম একটা বলতে পারো যে এত ব্রিলিয়ান্ট একটা লোক ছিল। বা ঢাকা ভার্সিটিতে, এখন তো ঢাকা ভার্সিটি নামে কত কিছু শোনা যায়, বা তোমার হচ্ছে যে ওরকম ব্রিলিয়ান্সই দেখা যায় না আসলে, ওরকম মানে রিসার্চ হয় না, বা ওরকম কোনো ডিসকভারিও হচ্ছে না আসলে। বাট ওই লোকের ওই সময় ক্ষেত্রে তুমি চিন্তা করো, সে যখন স্টুডেন্টকে পড়াচ্ছিল, সো পড়াতে পড়াতে বা তার নিজেরও এক সময় সে দেখলো যে কি আইনস্টাইন যেই থিওরিটা দিছে, বা আইনস্টাইন যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা দিছে, ওটার মধ্যে সেটা ভুল খুঁজে পাইছে। তুমি চিন্তা করো, আইনস্টাইনের ভুল খুঁজে পাওয়া এটা কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু তুমি মানে এটা এটা তুমি বইয়ের ম্যাথ ভুল খুঁজে পাইছো এরকম ব্যাপার না কিন্তু। তুমি, আমি জানি না তুমি জিনিসটার আসলে হ্যাঁ ইম্পর্টেন্স বুঝতেছো কিনা। ইটস ইটস আ আমি গ্রেট থিং। বুঝতেছি, হ্যাঁ। ইটস আ গ্রেট থিং, মানে এটা এটা আসলে জানাতো কথা না যে তুমি একটা এত বড় একজন সায়েন্টিস্ট, যে যে আইনস্টাইনের স্টিল নাও মানে আইনস্টাইনের লেভেলের কাজ এখনো কেউ বের করতে পারে না। সো এই এই এখন তো ইন্টারনেট সবকিছু অ্যাভেলেবল, আর সেটা সেই দিকটা সময়। তো তুমি খেয়াল করে দেখো যে সেই সময়ে তোমার হচ্ছে যে তুমি আইনস্টাইন লেভেলের একটা ভুল কিন্তু তোমার হচ্ছে যে তোমার ঢাকা টিচার উনি কিন্তু বের করছিল। হ্যাঁ আম্মু, হ্যাঁ দাও। আচ্ছা, সেটা কিন্তু বের করছিল। তো বের করার পর তুমি খেয়াল করে দেখো যে যখন আইনস্টাইন কিন্তু কোন দেশে ছিল জানো? বড় দেখে আইনস্টাইন কোন দেশে ছিল? বলতে পারি না, ভেরি ডাম। তোমার আইডিয়া নাই? হ্যাঁ হ্যাঁ, আইনস্টাইন কোন দেশে যদি বলতে না পারো এটা কিন্তু খুবই প্যাথেটিক। কোন দেশে ছিল? আমি আসলেই জানি না। জার্মান, ও জার্মানির। ইয়া, ইয়া, ওই টাইমে ওই যে ও তো হ্যাঁ। জিউস ছিল, ও জিউস ছিল, ও যে জার্মান থেকে পালাইলো, কেন পালাইলো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছে? হাই হাই, বিকজ অফ এই হ্যাঁ। সেকেন্ড আমার ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছে জানো না? আসলে হিটলার। এগুলো জানি। হ্যাঁ ওই হিটলার ওগুলা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হিটলার কি করছিল? নাৎসি বাহিনী বানাইছিল, ও অনেক কাদেরকে মারতো? জিউসদেরকে টর্চার জিউসদেরকে করছে। মারতো, হ্যাঁ। ও জিউস ছিল, এই কারণে পালাই গেছিল জার্মান থেকে। না ও পালাই গেলে ওকে যদি মেরে ফেলতো, চিন্তা করো কত বড় একজন সাইন্টিস্টকে আমরা হারাইতাম। আচ্ছা হোয়াট এভার, সেগুলো ডিফারেন্ট কথাবার্তা, এইগুলো বেসিক জিনিস, এগুলো জানবা। এগুলো না জানলে, যদিও আমিও হিস্টোরি যে খুব ভালো জানি তা না, তো নলেজ আগে এককালে ভালো ছিল, এখন খুব বেশি একটা ভালো নাই। অনেক কিছুই আসলে জানি না, আবার অনেক অল্প স্বল্প কিছু জানিও। এতটুকু বেসিক জানবা তো। যাই হোক, সো সে কিন্তু জার্মান সায়েন্টিস্ট ছিল। সো যাই হোক, তার এই ভুলটা কিন্তু যখন সত্যেন্দ্র তোমার এটা ধরতে পারলো, চিন্তা করে দেখো, সে বাংলাদেশের মতো একটা জায়গায় বসে আইনস্টাইনের ভুল ধরতে পারছে। সে আইনস্টাইনকে চিঠি পাঠাইছে। আইনস্টাইন কিন্তু ইংলিশ পারতো না, এটা এটা মনে হয় এখনো জানার কথা। ইউরোপের কিন্তু অনেক মানুষ ইংলিশ পারে না, এটা তো জানো নাকি? হ্যাঁ এটা জানি, এটা জানি। জার্মানি, হ্যাঁ, জার্মান কিন্তু জার্মান ভাষায় বেশি চলে। আমার ফ্রেন্ডও জার্মানি যাচ্ছে এই যে 13 তারিখ, তো ও জার্মান ভাষা আমার শিখতেছে। কাজিনরা জার্মানি একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো জার্মান, জার্মানি গেলে জার্মান জিনিস জার্মান শিখতেই হয় আলটিমেটলি, না শিখলে আর কি ওখানে তুমি মানে চাকরি বাকরি করতে একটু সমস্যাই ওরা হয়। ইংলিশ মানে পারলেও ইউজ করে না হ্যাঁ, একদমই। পারলে ইউজ করে না, ওদের একটা ভাষার প্রাইডের ব্যাপার আছে। যাই হোক, তো এটা মোরলেস তোমার সবগুলা ইউরোপ কান্ট্রিতেই ব্যাপারটা আছে আমি যতটুকু জানি। তো এখন হচ্ছে মানে ওইটাই ব্যাপার। তো ও ও ইয়ে আইনস্টাইন কিন্তু এই জার্মান ইংলিশ ভাষা পারতো না। সো মানে এর চিন্তা করে দেখো, ধরো মানে ওর কি দরকার ছিল যে বাংলাদেশ থেকে একজন চিঠি পাঠাইছে, নামগন্ধহীন একটা প্রফেসর, বা নামগন্ধহীন একটা প্রফেসর ছিল কিনা আমি জানি না, একটা টিচার, তার যে চিঠি কি পাত্তা দেওয়ার দরকার ছিল বলো? ও তো ছিঁড়ে বিড়ে ফেলা দিতে পারতো। ও কিন্তু সেটা করে নাই, ও সেটা জার্মান ভাষায় ট্রান্সলেট করে পড়ছে। আমার কথা একটু ফ্লো থাকতে পারে, যখন ফ্লস থাকতে পারে, আমি একটু ভুলভাল বলতে পারি, বাট আমার যেটুকু মনে পড়ে, ও ইয়েটা ইয়ে করে পড়ছিল। পড়ে ও কিন্তু আসলেই জিনিসটা জাস্টিফাই করছে, ও দেখেছে হ্যাঁ আমার আসলেই ভুল হয়েছে। মানে জিনিসটা কতটা মানে আমি জানি একটা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স বুঝতেছো কিনা। তো পরে হইলো এইটা হচ্ছে যে হ্যাঁ এইটা হচ্ছে পরবর্তীতে সে যোগাযোগ করছে তার সাথে, এবং এই এখনো এটাকে বলা হয় আইনস্টাইন বোস স্ট্যাটিস্টিক্স। নামটাই চেঞ্জ করা হয়েছে পরে, যে ও কারেকশনও দিছে, শুধু ভুল বের করেই সে থামে নাই, সে এটা কারেকশনও একটা রেজাল্ট পাঠাইছিল, এবং ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই আলবার্ট আইনস্টাইন। দেন নামটাই চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে আইনস্টাইন বোস কন্ডেনসেশন। বুঝতে পারছো? বা আইনস্টাইন বোস স্ট্যাটিস্টিক্স, নামটাই এই বোস, সত্যেন্দ্রনাথ বোসের বোস ওয়ার্ডটা ওখানে গেছে। ইটস আ গ্রেট থিং।
ঠিক আছে। সো যাই হোক, বাংলাদেশের আমি বলবো যে আসলে এই ঘটনাটা অনেকেই জানে না, আবার কেউ কেউ জানেও, কারণ ইদানিং কালে এটা মাঝে মধ্যে প্রচার টচার করা হয়। আমি এখনো প্রসেস করার ট্রাই করতেছি কেমনে স্টিল কি। স্টিল নাও আসলে এটা এটা মানে এখন তো বলতে গেলে পলিটিক্যাল কথা বলতে চলে আসবে, বাট অনেক ছোটখাটো ফালতু জিনিস যেভাবে প্রচার করা হয়, সেই তুলনায় এই ঘটনা কিন্তু প্রচার করাই হয়নি, অথচ এটা কিন্তু একটা খুবই বড়সড় একটা জিনিস। তো যাই হোক, মানে এত কথা বলা একটা রিজন ছিল যে আসলে জিনিসগুলো যদি তুমি পাবলিকলি না জানাও, তাহলে কিন্তু যেমন যেমন আইনস্টাইন যদি এটা না জানাইতো, তাহলে যেটা হইতো, ও সত্যেন বোস জানতোই না। তো সে যদি না জানতো, ভুল ধরার তো প্রশ্নই আসে না। ব্যাপারটা ছিল ওরকম। যাই হোক, কিন্তু সবাই এরকম ছিল না। রবার্ট হুক ছিল যে একটু, এদেরকে আমি বলি আসলে টক্সিক লোকজন। যাই হোক তো রবার্ট হুক যেটা করতো যে সে তার ফাইন্ডিংস গুলোকে খুব সিক্রেট রাখতো, কাউকে জানতে দিত না, খুবই লুকাছাপা করে তোমার ও সিক্রেটলি তোমার নেমোনিক ইউজ টিউজ করে এগুলা সে লুকায় রাখতো। তো এটাই সে করছে, হুক ওয়াজ বেশি সিক্রেটিভ অ্যাবাউট হিজ ফাইন্ডিংস বিকজ হি ডিড নট ওয়ান্ট আদার পিপল টু ইউজ দেম ইন দেয়ার ওন ইনভেনশনস। মানে সে কতটা মানে ক্ষেত্রে ফালতু, সে চাচ্ছ না যে তার ইনভেনশন করে জিনিস অন্য কেউ ইউজ করে ভালো কিছু আরো বানা। সে চাচ্ছে না নলেজকে সে কি করতে চাচ্ছে, কনফাইন করতে চাচ্ছে। ইটস ভেরি ব্যাড থিং। অবশ্য এটা অনেক সায়েন্টিস্ট কি এখনো অনেক রিসার্চার, ভালো ভালো রিসার্চারদের মাইন্ডসেট অনেকটা এরকম। ঠিক আছে। তো যাই হোক, সো এটা সে করতো। ফর দিস রিজন হি পাবলিশ সাম অফ হিজ ফাইন্ডিংস ইন কোড। সে তার পাবলিকেশন গুলো কোড দিয়ে করতো। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ রাইটিং হিজ ল অফ স্প্রিংস হ্যাজ গিভেন অ্যাবাভ, এই যে উপরে যে তুমি স্প্রিং ল অফ স্প্রিংটা পড়ছো, হুকস ল স্প্রিংটা, সে সেটা এইভাবে লিখা নাই, সেটা পাবলিশ করছে কিভাবে দেখো, CEIAINOSSSTTUV। তুমি বলো, এটা দেখে কি কেউ কিছু বুঝবে? কিচ্ছু Later, বুঝতেছি when he না। felt that it was safe to publish his ideas, he revealed that this was an anagram of a sentence in Latin. সে ল্যাটিনে এটা ইয়ে করছে। আচ্ছা, রবার্ট হুক কোন দেশের ছিল আমার মনে নাই, রবার্ট হুক কি স্কটিশ ছিল কিনা আমি নট শিওর। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ছিল স্কটিশ। ও কোন দেশে ছিল আমি জানি না, রবার্ট হুক তুমি একটু দেখো। সো যাই হোক, যখন পাবলিশ করেছে তখন সে বলছে যে এটা ল্যাটিন ওয়ার্ডে অ্যানাগ্রাম ছিল। আচ্ছা, অ্যানাগ্রাম কি আমি এটা ঠিক শিওর না, তুমি আমিও জানো? বলতে পারি না। দাও একটু চেক করি তো, অ্যানাগ্রাম মিনিংটা জানতে হবে। অ্যানাগ্রাম, অ্যানাগ্রাম মিনিং, কোনো শব্দ বা শব্দগুচ্ছ অক্ষর নিয়ে এদিক ওদিক করে করতে হবে, ওই তো আর কি। মানে অ্যানাগ্রাম বলতে আসলে জিনিসটা হচ্ছে যে তুমি আহ মানে ধরো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ধরো হচ্ছে যে আমি বললাম যে তোমার নাম হচ্ছে আনিকা, তো এখন আমি করলাম কি, আনিকা লিখলাম না। ধরো আমি এই জিনিসটা তোমাকে দেখাই, ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ধরো এর জায়গায় বসাচ্ছি প্রত্যেকটাকে তার, ধরো পরের লেটার যে রিপ্লেস করি, এর বদলে বি লিখলাম, MNO লিখলাম, IJ লিখলাম, KL লিখলাম, AB লিখলাম। বুঝতে পারছো? মানে তুমি যে কোড নিজে জানো, তাহলে এটা এটা তুমি ডিক্রিপ্ট করতে পারবে, আদারওয়াইজ ডিক্রিপ্ট করতে পারবে। এনক্রিপ্ট করছি আমি এভাবে, বুঝতে পারছো? এনক্রিপশন ডিক্রিপশন আমি আমার একটা কোর্সে পড়ছিলাম। এটাকে ক্লিয়ার, এটাকে অ্যানাগ্রাম, এই টাইপের অ্যানাগ্রাম বলে যে ধরো তোমাকে তোমার অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা সেটাকে তুমি একটু শাফল টাফল করে বা তুমি তোমার মতো করে একটা কোডের মতো দাঁড় করাইছো, তুমি ছাড়া এটাকে সাধারণত কেউ যদি টেকনিকটা না জানে সে রিভিল করতে পারবে না। তো যাই হোক, সো ডিকোড ইট সেট UT টেন্স ও সিস ভিস, এই যে অ্যাজ দ্য এক্সটেনশন অফ দ্য ইনক্রিজ সো ডাজ দ্য ফোর্স। ল্যাটিন, ল্যাটিন যেহেতু তার মনে হয় সে, আমার ধারণা সে ইউরোপের কোনো কান্ট্রি ছিল। যাই হোক, সো ইন আদার ওয়ার্ডস এক্সটেনশন ইজ মোর ফ্রম দ্য পলিসি ইউ ক্যান সি হোম সিস্টেম। সো এইটাই ছিল গল্পটা আর কি। এটা আমাদের বইতেও গল্পটা ছিল, বাট আমাদের বইতে গল্পটা ছিল এক লাইনে, যে রবার্ট হুক তার গোপনে এ করতো। তোমাদের বইতে দেখলাম খুব ডিটেলস এটা দিছে। আর আমি খুব, আমার এরকম এসব সায়েন্টিস্টদের গল্প অনেক ভালো লাগে। সো আমি এগুলা ছোটবেলায় খুব পড়তাম আর কি, যে কোন সায়েন্টিস্ট কি করে না করে। সো হুম। তাদের পার্সোনাল লাইফ বা তাদের তোমার অ্যাক্টিভিটিস নিয়ে আমার অনেক ইন্টারেস্টেড, বুঝতে পারছো? এবং এইখান থেকে আমি একটা ফাইন্ডিংস পাইছি। কি ফাইন্ডিংস জানো? যে এই সায়েন্টিস্টদের কি? ব্যাপারে আহ দুইটা ফাইন্ডিংস পাইছি, একটা বলবো আর একটা বলবো না। একটা ফাইন্ডিংস পাইছি হচ্ছে যে মানে সায়েন্টিস্ট যত বেশি ব্রিলিয়ান্ট হয় তাদের মধ্যে টক্সিসিটি বেড়ে যায়। এইটা এইটা একটা ফাইন্ডিংস পাইছি, তো এটা ট্রু। আর আরেকটা আরেকটা জিনিস বলা যাবে না, ওইটা আমি এই এদের লাইফ স্টাইল ঘাটতে গিয়ে পাইছি। ঠিক আছে। তো যাই হোক, মানে খুব অদ্ভুত বিষয়। জ্ঞানের দিক, নলেজের দিক থেকে তারা অনেক উপরের লেভেলে, বাট ক্যারেক্টার বলো বা হচ্ছে যে আদার হিউম্যান বিইং হিসেবে যেই তোমার কোয়ালিটি গুলো আছে, ওগুলা থেকে তারা বেশ পিছায় যায় উল্টা আর কি। যাই হোক, আমি জানি না কেন এরকম হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর কি।
এটাই আমি দেখছি। আর যাই হোক, অনেক গল্প টল্প করলাম। তুমি বাসায় হচ্ছে এই যে কোশ্চেন গুলা আছে 3, 4, 5, এগুলা হচ্ছে তুমি বাসায় সলভ করবা, ঠিক আছে? খুব বেশি হোমওয়ার্ক দিলাম না, কারণ কালকেই ক্লাস। তুমি 3, 4, 5 এই তিনটা কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? হ্যাঁ, কালকে কয়টার দিকে? কালকে রাত্রেই ক্লাস নিব। রাতে মানে আমি একটু বাইরে থাকবো তো 9টা পর্যন্ত। সো তুমি চাইলে সকালে পড়তে পারো। সকালে কয়টার দিকে? তুমি বলো কয়টায় পড়বা। আমি মানে দুপুরে 2টার দিকে বের হয়ে যাবো, তার আগে যে কোনো টাইমে পারবো। তাই তুমি সকাল 10টায় পড়ো, ঠিক আছে? কথা ওকে বুঝতে ওকে। পারছো? তাহলে সকালে, আচ্ছা সকালেই সকালেই করে ফেলি, একটা টাইম বলো। 10টা। আচ্ছা 10টায় পারবো আমি। তাইলে হচ্ছে 10টা। আর আমি তোমাকে যে তিনটা হোমওয়ার্ক দিছি এগুলোর আমি একটু ছবি দিয়ে রাখতেছি। এই তিনটা তুমি 10টায় পড়লে তুমি কখন করবা এগুলা? তুমি সকালে উঠো কয়টায়? সকালে উঠে আমি কালকে ফজরের নামাজের পর আর গুড, ঘুমাবো না, অন্য ভেরি হোমওয়ার্ক গুড। আছে তো। এটা খুবই গুড প্র্যাকটিস। তো যে তুমি যদি ফজর নামাজ পড়তে উঠো, তাহলে উঠলে হচ্ছে তুমি তখনই করে ফেলবা। তিনটা অঙ্ক করতে লাগবে, 5, 5, 5, 15 মিনিট। তো পরে রাখবা। আমি হচ্ছে পরে ক্লাস শুরু হওয়ার সময় তোমার সাথে ডিসকাশন করে এটা করবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মানে ওকে কালকে সকালবেলা হচ্ছে আমরা প্রেসারটা পড়বো। প্রেসারটা পড়ে আমরা প্রেসারটা শেষ করে দিব, ঠিক আছে? তা তুই মনে হয় আমাকে ওই যে ওকে বইয়ের ওকে। ছবি টবি দিছো, ওগুলা হচ্ছে আমি পরে খুঁজবো, ঠিক আছে? কালকে আমি একটু বিজি আছি, আমার থিসিস পেপার লিখতেছি তো। কালকে একটু আচ্ছা কাজ কাম আছে, ওগুলো করে টরে আমি পরে সুবিধা মতো সময় দেখবো আর কি, ঠিক আছে? ওকে, তাইলে ওকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।